কেউ ভাবেনি ঘটনা এত দূর গড়াবে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আপনাদের ভালোবাসার চ্যানেলে। বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে অনেক সাম্রাজ্য এসেছে, অনেক শক্তিশালী দেশ এসেছে। তারা ভেবেছিল তাদের ক্ষমতা কখনো শেষ হবে না, কিন্তু একটা বিষয় সবসময় সত্য ছিল: শক্তিশালী হওয়া আর সবকিছু নিয়ন্ত্রণ করতে পারা এক জিনিস না। আজকে পৃথিবীতে যদি কোনো দেশের নাম সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে বলা হয়, তাহলে সেটা আমেরিকা। তাদের কাছে পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান, সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী, সবচেয়ে উন্নত গোয়েন্দা নেটওয়ার্ক। তারা চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে কয়েক ঘন্টার মধ্যে সামরিক অভিযান চালাতে পারে। কিন্তু মজার বিষয় হলো, এই একই আমেরিকা গত কয়েক দশক ধরে একটা দেশকে নিয়ে লড়ছে, চাপ দিচ্ছে, হুমকি দিচ্ছে, নিষেধাজ্ঞা দিচ্ছে। আর সেই দেশটা হলো ইরান। ইরান মধ্যপ্রাচ্যের এমন একটা শক্তি যাকে ছাড়া বর্তমান বিশ্বের ভূর রাজনীতি বোঝা অসম্ভব। বছরের পর বছর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং রাজনৈতিক বিচ্ছিন্নতার মুখোমুখি হওয়ার পরও ইরান এখনও টিকে আছে এবং নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রশ্ন হলো, আমেরিকার এত শক্তির পরও কেন এই সংঘাতের শেষ হচ্ছে না? আজকে আমরা সেই পুরো গল্প জানবো, আর গত 24 ঘন্টায় কি কি আপডেট আসছে সবগুলি এক এক করে জানাচ্ছি। বন্ধুরা, আজকের আলোচনায় আপনারা কি কি জানতে পারবেন সেটা একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছে। প্রথমত, ট্রাম্পের সরাসরি যুদ্ধের সংকেত, বিদ্যুৎ, সেতু, পাওয়ার প্ল্যান্ট ধ্বংসের এবং হুমকি। দ্বিতীয়ত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য যে কূটনীতির রাস্তা প্রায় বন্ধ। তৃতীয়ত, ওমানের কাছে তেলের ট্যাঙ্কারে হামলা হয়েছে এবং সমুদ্রপথে যুদ্ধ ছড়ানোর আশঙ্কা। চতুর্থত, ইরানের দাবি আমেরিকার MQ-9 রিপার ড্রোন ভূপায়িত করেছে ইরান। পঞ্চমত বন্ধুরা, ইরান এবার চীন সহ এশীয় দেশগুলোর কাছে বিজ্ঞান ও প্রযুক্তির পুনর্গঠনের সাহায্য চাইছে। বন্ধুরা, ট্রাম্প আজ সন্ধ্যায় একটা বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিটা পড়লে বুঝতে পারবে যে এটা শুধু হুমকির কথা না, এটা একটা সুস্পষ্ট সংকেত যে আমেরিকা ইরানের বিরুদ্ধে বড় মাপের অভিযানের দিকে এগোচ্ছে। ট্রাম্প বললেন যে আমেরিকা ইরানের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা মানে পাওয়ার প্ল্যান্ট এবং গুরুত্বপূর্ণ সেতুগুলো নিশানা করতে পারে, ঠিক যেভাবে যুদ্ধের সময় করা হয়। বন্ধুরা, এতটুকু পরেই অনেকে বলবে, আরে ট্রাম্প তো এরকম বলে, ভয় দেখাচ্ছে। কিন্তু বন্ধুরা, এই ট্রাম্পই গত বছর কথা বলতে বলতে জুন মাসে হামলা করেছে। এই ট্রাম্পই এবছরও হামলা করেছে। প্রতিদিন হামলা হচ্ছে, তো ট্রাম্পের কথাকে হালকাভাবে নেওয়ার দিন শেষ। ট্রাম্প একটা সাক্ষাৎকারে আরও বললেন যে ইরানের কাছে চুক্তিতে সই করার সুযোগ ছিল, পরিস্থিতি বাঁচানোর সুযোগ ছিল, কিন্তু এখন আর বেশি কিছু বাকি নেই। এই কথাগুলো মনে রাখবে, বেশি কিছু বাকি নেই। এই ভাষাটা কূটনীতির ভাষা না, এই ভাষাটা শেষ সতর্কতার ভাষা। আর সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প সরাসরি লিখলেন, ইরানকে এখন মূল্য দিতে হবে, মধ্যপ্রাচ্যের গুন্ডা শেষ হয়ে গেছে। এই পোস্টারটা দেখো, কোনো কূটনৈতিক ভাষা নেই, কোনো আলোচনার আহ্বান নেই, সরাসরি ঘোষণা। এখন তুমি বলবে, কিন্তু কাতারের মাধ্যমে তো আলোচনা চলছে। হ্যাঁ, চলছে, কিন্তু এক হাতে আলোচনা আর অন্য হাতে হুমকি। এটা কোনো সত্যিকারের আলোচনা না, এটা হলো চাপের রাজনীতি। আর ইরান যখন থেকে বুঝে গেছে যে এই চাপের সামনে মাথা নত করলে আর কোনোদিন মাথা তুলতে পারবে না, তখন থেকে ইরান নত হওয়ার পথে নেই। তো ট্রাম্পের দিক থেকে যুদ্ধের সংকেত পরিষ্কার। বন্ধুরা, এবার ইরানের কথা বলি। অনেকে ভাবতে পারে ইরান বোধহয় শান্তির দিকে হাত বাড়াচ্ছে, কিন্তু না বন্ধুরা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই আজ একটা ভিডিও বার্তায় যা বললেন সেটা পড়লে বোঝা যায় যে ইরানের দিক থেকেও কিন্তু কূটনীতিক দরজাটা প্রায় বন্ধ হওয়ার মুখে। বাকাই বললেন, আমেরিকা একদিকে আলোচনার কথা বলে অন্যদিকে ক্রমাগত হামলা করে। এই দুটো একের সাথে চলতে পারে না, আর চললেও আলোচনার কোনো অর্থ থাকে না। তিনি আরো বলেন, আমেরিকা বারবার অবস্থান পাল্টাচ্ছে। কোনো এক মুহূর্তে এক কথা বলছে, পরের মুহূর্তে অন্য কথা বলছে, যুদ্ধবিরতি ঘোষণা করে ভেঙে দিচ্ছে। এই পরিস্থিতিতে বিশ্বাস থাকে না। তার বিশ্বাস আর বিশ্বাস না থাকলে তো কূটনীতি হয় হয় না। এই কথাগুলো আমি বিশ্লেষণ করে যা বুঝি সেটা হলো, ইরান এই মুহূর্তে আমেরিকাকে একটা পরিষ্কার বার্তা দিচ্ছে যে যদি হামলা থামাতে না পারো তাহলে কথা বলার আর কিছু নেই। আর এটাই হলো সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত। যখন দুপক্ষই বলছে কথা বলার জায়গা শেষ, তখন কি হয়? তখন হাতিয়ারই কথা বলে। দেখুন, এখন আমার নিজের কথা বলি। আমি মনে করি এই পুরো পরিস্থিতিতে ইরান আসলে আমেরিকার চাপের সামনে দাঁড়িয়ে আছে একটা নীতির জায়গা থেকে। ইরান জানে, যদি একবার আমেরিকা শর্তে চুক্তি করে তাহলে পরের দিন থেকে আরো বড় শর্ত আসবে। আফগানিস্তান দেখো, ইরাক দেখো, যেখানেই আমেরিকা ঢুকেছে সেখানে শুধু ধ্বংস রেখে গেছে। তো ইরান সেই ফাঁদে পা দিতে রাজি না। এটা দুর্বলতা না, এটা দীর্ঘমেয়াদী বুদ্ধিমত্তা। বন্ধুরা, এবার একটা খবর বলবো যেটা মূলধারার সংবাদে খুব একটা ঠাঁই পায়নি, কিন্তু এই খবরটা আসলে পুরো এই সংঘাতের একটা নতুন মাত্রা খুলে দিচ্ছে। ওমানের সোহার বন্দর থেকে মাত্র 20 সমুদ্র মাইল দূরে একটা তেলের ট্যাঙ্কারে ভয়াবহ আগুন লেগেছে। বন্ধুরা, এই 20 মাইলের দূরত্বটা বোঝো। এটা কোনো দূরের সমুদ্র না, এটা ওমানের একদম নাকের ডগায়। আর ওমান হলো সেই দেশ
যে ইরান আর আমেরিকার মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। বন্ধুরা, আজকে প্রকাশিত তথ্য অনুযায়ী জাহাজটির নাম ছিল সেট তেবেলো, পালাউ পতাকার নিচে চলতো। এই পালাউ হলো একটা ছোট্ট দেশ যার নামে অনেক জাহাজ নিবন্ধিত থাকে, আর এই জাহাজের সাথে এবং আগে ইরানি তেল পরিবহনের সম্পর্ক ছিল বলেই জানা গেছে। এখন আগুনটা কিভাবে লাগলো সেটা নিয়ে দুটো ব্যাখ্যা আছে। একটা হলো ইঞ্জিন ঘরে যান্ত্রিক গোলযোগ, কিন্তু ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এমব্রে এবং আরেকটি সামুদ্রিক নিরাপত্তা সূত্র রয়টার্সকে বলছে যে এই আগুন আসলে একটা ক্ষেপণাস্ত্র হামলার ফলাফল হতে পারে এবং সেই ক্ষেপণাস্ত্র সরাসরি ইঞ্জিন ঘরের কাছে আঘাত করেছে। আমেরিকা এখন পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি বক্তব্য দেয়নি। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ হরমুজ প্রণালী এবং ওমানের আশেপাশে সমুদ্র ও পথ দিয়ে দুনিয়ার প্রায় 20% তেল যায়। এই পথটা বন্ধ হলে বা এই পথে অস্থিরতা বাড়লে তেলের দাম এক লাফে কোথায় যাবে সেটা ভাবলেই গা শিউরে ওঠে। আর তেলের দাম বাড়লে শুধু পেট্রোল না, সব কিছুর দাম বাড়ে, সবজি, চাল, ওষুধ সব। তো এই ট্যাঙ্কারের ঘটনা যদি সত্যিই ক্ষেপণাস্ত্র হামলার ফল হয়, তাহলে এটা একটা নতুন সংকেত। যুদ্ধটা এবার সমুদ্রেও ছড়িয়ে পড়ছে। বন্ধুরা, নেক্সট একটা বিশাল বড় আপডেট আসছে। ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী মানে আইআরজিসি দাবি করছে যে তারা হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটা MQ-9 রিপার ড্রোন ভূপায়িত করেছে। এই ড্রোনটা কি সেটা বুঝতে হলে একটু পরিচয় দিই। MQ-9 রিপার ড্রোন হলো আমেরিকার অন্যতম সেরা নজরদারি ও আক্রমণ ড্রোন। এর দাম কয়েক হাজার কোটি টাকা। এটা শুধু আকাশে উড়িয়ে রাখলেই চলে না, এটা আমেরিকার সামরিক বুদ্ধিমত্তার একটা চোখ বলতে পারেন। এই ড্রোন থেকে তথ্য যায়, ছবি যায়, কখনো কখনো হামলাও হয়। আইআরজিসি জানিয়েছে এই ড্রোনটা বুশেহর প্রদেশের জাম শহরের ওপর দিয়ে উড়েছিল। ইরানের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা সেটাকে শনাক্ত করে ভূপায়িত করেছে। এখন এই দাবিটা স্বাধীনভাবে যাচাই এখনো হয়নি, কিন্তু যদি সত্য হয় তাহলে গত দুদিনে আমেরিকার এটা দ্বিতীয় বড় ক্ষতি। এর আগে একটা অ্যাপাচি হেলিকপ্টার হারিয়েছে আমেরিকা, যেটা আমি আপনাদেরকে আগেও আপডেট দিয়েছি। এখানে আমার একটা কথা বলার আছে। অনেকে বলে ইরানের সামরিক ক্ষমতা কমে গেছে, তারা দুর্বল হয়ে গেছে, কিন্তু দেখো প্রতিদিন হামলা খেয়েও ইরান আমেরিকার ড্রোন নামাচ্ছে, ট্যাঙ্কারে হামলা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে, বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে, হেলিকপ্টার নামিয়ে দিচ্ছে। এটা কি দুর্বলের কাজ? একদমই না। এটা হলো এমন একটা দেশের প্রতিরোধ যে জানে তাকে বাঁচাতে হলে লড়তে হবে। বন্ধুরা, সর্বশেষ খবরে আসি। এই খবরটা একটু ভিন্ন। এটা অস্ত্রের খবর না, এটা ভবিষ্যতের খবর। ইরানের উপরাষ্ট্রপতি হোসেন আফাসিন বন্ধুরা কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের সব সদস্য দেশগুলোর কাছে একটা চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতে তিনি বলেছেন যে আমেরিকা ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের বিজ্ঞান ও প্রযুক্তির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? গবেষণা কেন্দ্র, পরীক্ষাগার, তথ্য ব্যবস্থা, বৈজ্ঞানিক সুযোগ সুবিধা। শুধু ভবন ধ্বংস হয়নি, বহু বৈজ্ঞানিক প্রকল্প থেমে গেছে, হাজার হাজার গবেষক ও কর্মীর রোজগার বন্ধ হয়েছে। ইরান বলছে এটা শুধু একটা দেশের সমস্যা না, বিজ্ঞান ও প্রযুক্তির যে বৈশ্বিক নেটওয়ার্ক আছে তার উপর একটা আঘাত। তাই বন্ধুরা, সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের যে দেশগুলো মানে চীন, রাশিয়া, ভারত আরও মধ্য এশিয়ার দেশগুলো, তাদের একের সাথে এই বিজ্ঞান কাঠামো রক্ষায় এগিয়ে আসা উচিত। এই চিঠির গুরুত্বটা বোঝো। ইরান এখন শুধু সামরিক বা কূটনৈতিক সাহায্য চাইছে না, সে তার ভবিষ্যৎ পুনর্গঠনের জন্য সাহায্য চাইছে। মানে ইরান জানে এই যুদ্ধ একদিন শেষ হবে, আর শেষ হওয়ার পর যদি বিজ্ঞান ও প্রযুক্তির ভিত না থাকে তাহলে দেশটা পিছিয়ে পড়বে দশকের পর দশক। তাই চীনের কাছে সাহায্য চাওয়া এটা কৌশলগত। চীন ইতিমধ্যে ইরানের সাথে 25 বছরের একটা বড় সহযোগিতার চুক্তি করে রেখেছে। রাশিয়াও পাশে আছে। এই পুরো সমীকরণটা বলছে যে আমেরিকা ভাবছে হামলা করে ইরানকে শেষ করে দেবে, কিন্তু ইরান ইতিমধ্যে পরের পদক্ষেপ নিয়ে নিচ্ছে। বন্ধুরা, আমি কখনো বলি না যে যুদ্ধ ভালো। যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানে ধ্বংস, যুদ্ধ মানে সাধারণ মানুষের কষ্ট। ইরানের সাধারণ মানুষ যারা রোজ কাজে যায়, বাচ্চাদের স্কুলে পাঠায়, বাজার করে, তারা এই যুদ্ধের শিকার। কিন্তু যখন একটা দেশকে এমন শর্তে আত্মসমর্পণ করতে বলা হয় যা তার সার্বভৌমত্ব বিসর্জন দেওয়া সামিল, তখন সেই দেশের পাশে দাঁড়ানো দরকার। ইরান আজ যা সামলাচ্ছে সেটা শুধু ইরানের লড়াই না, এটা সেই সব দেশের লড়াই যারা বড় শক্তির বলয়ের বাইরে নিজেদের মতো দাঁড়িয়ে থাকতে চায়। আজকের মতো এতটুকুই। নজর রাখো, সচেতন থাকো, আমাদের সাথে থাকো, সত্যটা খোঁজো। আর বন্ধুরা, শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।